সামরিক যুদ্ধবিরতি চলছে ইসরায়েল আর ইরানের মধ্যে। এদিকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে বলে দিয়েছেন যে যুদ্ধবিরতি, যুদ্ধ বন্ধ, যা করার আমরা করে ফেলেছি, ইরান হেরে গেছে, ইরান আর আগামী দিনে বেশ কয়েক বছর ধরে আর কোনো নতুন করে পরমাণু শক্তি বানাতে পারবে না। অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে ইসরায়েলের জয় হয়েছে, আমেরিকার নৈতিক জয় হয়েছে। এইসব বলে দেওয়ার পর মানে ঠিক যেন বক্সিংয়ের রিংয়ে রেফারি ইসরায়েল আর ইরানের মধ্যে থেকে ইসরায়েলের মানে নেতানিয়াহুর হাতটা তুলে ধরে বলল জিতে গিয়েছে ইসরায়েল, জিতে গিয়েছে নেতানিয়াহু, জিতে গিয়েছে। সারা পৃথিবীর মিডিয়ায় বড় বড় করে ফলাও করে সে খবর ছাপা হলো। ইসরায়েল সত্যি জিতে গিয়েছে? সময় বলবে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলবেন ইসরায়েল জিতেছে কিনা। কিন্তু এই যুদ্ধের জন্য ইসরায়েলের ক্ষতি কতটা হয়েছে তা কিন্তু এখনই ধারণা করা যাচ্ছে। শুধুমাত্র এই যুদ্ধ তো নয়, সেই যে 2023 থেকে হামাসের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে এসেছে ইসরায়েল, তার খেসারত তো ইসরায়েলের মানুষকে দিতে হচ্ছে। ইসরায়েল যুদ্ধ জিতে গেছে, ধরেই নিলাম যদি জিতেও যায়, কিসের বিনিময়ে জিতলো? চট করে একবার আতশ কাছে ফেলে ইসরায়েলের অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি দেখে নেওয়া যাক। শুরু করা যাক অর্থনৈতিক দিক থেকে। আমরা সবাই জানি যে কোনো যুদ্ধ মানে একটা বড় মাপের অর্থনৈতিক ক্ষতি। এই আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলও। তো কীরকম ক্ষতি, কতটা ক্ষতি, একটা আঁচ পাওয়ার চেষ্টা করি। শুধুমাত্র গাজা মানে হামাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইসরায়েলের কত খরচ হয়েছে 2023 থেকে 2025 পর্যন্ত, এখনো পর্যন্ত 55 থেকে 67 বিলিয়ন ডলার খরচ হয়ে গিয়েছে। মানে ইসরায়েলের কোষাগার থেকে এই টাকা ভ্যানিশ। আচ্ছা, ইরানের সঙ্গে সংঘর্ষে অর্থনৈতিক ক্ষতি হয়েছে 2.4 বিলিয়ন ডলার। ভ্যানিশ, ইসরায়েলের কোষাগার থেকে ভ্যানিশ হয়ে গিয়েছে। ইরান যুদ্ধে প্রতিদিন কত খরচ হয়েছিল? হিসেব বলছে ইরান যুদ্ধে প্রতিদিন 725 মিলিয়ন ডলার খরচ হয়েছিল। এই যুদ্ধ আরও যদি এগোতো তাহলে কী হাল হতো, ইসরায়েলের হাড়ির হাল হয়ে যেত। বুঝতে পারছেন এবার? এই তাড়াহুড়ো করে যুদ্ধবিরতিতে এক কথায় রাজি হয়ে গেলেন নেতানিয়াহু। কেন? এর পিছনে আরও কারণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো এই অর্থনৈতিক ক্ষতি। কোষাগারে টান পড়ছে। তো কোষাগারে টান পড়লে জবাবদিহি করতে হবে নেতানিয়াহুকে, জবাবদিহি করতে হবে দেশের মানুষের কাছে। তো সে প্রসঙ্গে পরে আসছি, জবাবদিহি করতে হবে নেতানিয়াহুকে। তো অর্থনৈতিক ক্ষতির কথা বলছিলাম। 2025 সালের ইকোনমিক গ্রোথ, ইসরায়েলের যে গ্রোথের ফোরকাস্ট বা পূর্বাভাস, যেটা ছিল 3.2%, 3.2% অর্থনৈতিক গ্রোথ হবে ইসরায়েলের ধরা হয়েছিল, কিন্তু তার নেমেছে কতই? 2% এসে ঠেকেছে। গেল বাজারে আর বিনিয়োগে একটা আনরেস্ট সিচুয়েশন, মানে অস্থিরতা তৈরি হয়েছে। রিস্ক প্রিমিয়াম বেড়ে গিয়েছে। কিছু কিছু ব্যবসা সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে। ওয়ার্ক পাওয়ার কমে গিয়েছে। ওয়ার্ক পাওয়ার মানে যারা কাজ করতে আসবেন তারা যদি শেল্টারে তাদের আশ্রয় নিতে হয়, যারা কাজ করবেন তাদের যদি যুদ্ধে যেতে হয় তাহলে কাজ করবেন কারা? ওয়ার্ক পাওয়ার কমেছে, ওয়ার্ক স্ট্রেংথ কমেছে। আর যদি তা কমে তাহলে উৎপাদনে ঘাটতি দেখা দিচ্ছে। যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা বছরে, তা যথেষ্ট কম হবে এবার ইসরায়েলে। আর কি হয়েছে? এই যে বলছিলাম যে যুদ্ধে যেতে হচ্ছে, এমন একটা পরিস্থিতি 90 থেকে 9 লাখ কর্মী যারা কাজ করতেন, রোজ যে কোনো শিফটে নানা রকম কাজ করতেন, সেরকম 90 থেকে 9 লাখ কর্মী তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারণ ভবিষ্যতে যদি আবার যুদ্ধ হয়, দ্রুত কোনো যুদ্ধ হতে পারে, এবং হামাসের সঙ্গে তো এখনও চলছেই, আর যদি ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ হয়, তাই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তারা। অথবা বেকার ভাতা নিয়ে চাকরি ছাড়ছেন। চাকরি করবেন কি করে? যদি যুদ্ধই আবার লাগে তাহলে তো সেই রোজ শেল্টারে থাকতে হবে, চাকরি তো এমনিতেই গন। তাই আগে ভাগে চাকরি ছেড়ে দিচ্ছেন, সরকারের কাছে জানিয়ে দিচ্ছেন আমি চাকরি ছেড়ে দিচ্ছি, আমি এখন বেকার, আমাকে বেকার ভাতা দেওয়া হোক। তো তার জন্য তো সরকারকে পয়সা দিতে হবে, সেই কোষাগারেই তো টান পড়ছে। আর কোথায় টান পড়ছে? ছোট ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। হাইটেক সেক্টর ভীষণভাবে প্রভাবিত হয়েছে, কারণ হাইটেক সেক্টরে যারা স্কিল্ড লেবার হিসেবে কাজ করতেন তারা তো কাজ করতে পারছেন না, বা তাদের সংখ্যাও ধীরে ধীরে কমছে। অর্থনৈতিক ক্ষতির থেকেও একটা রাষ্ট্রের কাছে আরও একটা ক্ষতি সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, যার
সুদূর প্রসারী একটা প্রভাব রয়েছে, তা হলো সামাজিক ক্ষতি। এই ইরানের সঙ্গে যুদ্ধ বা হামাসের সঙ্গে লাগাতার এই সংঘাত ইসরায়েলের জনমানসে কি ভয়ঙ্কর প্রভাব ফেলছে ভাবতে পারছেন? কতটা অনিশ্চয়তার মধ্যে, অস্তিত্বহীনতার মধ্যে তারা রয়েছে। বিভিন্ন রিপোর্ট বারবার তুলে ধরছে ইসরায়েলের মানুষদের কথা, ইরানের মানুষের কথা ভাবা হয়েছে, প্যালেস্তাইনের হামাস অধ্যুষিত এলাকা গাজা স্ট্রিপ সেখানকার মানুষের কথা বলা হয়েছে। কিন্তু এই সব জায়গায় যারা মিসাইল ফেলছে, যারা বোমা ফেলছে, তাদের দেশের মানুষ কি সুখে আছেন, ভালো আছেন? তারা কি যুদ্ধ চান? তারা যুদ্ধ চান না, কিন্তু তাদের দেশের সরকার যুদ্ধ চাইছেন, নেতানিয়াহু যুদ্ধ চাইছেন, তার ফল তাদেরও ভোগ করতে হচ্ছে। সামাজিক প্রভাব পড়ছে কতটা? গাজা এবং উত্তরের এলাকা থেকে প্রায় 25 লাখ ইসরায়েলিকে শিফট করানো হয়েছে, সরানো হয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকা তো কী করা যাবে, তাদেরকে সরিয়ে আনা হয়েছে। এবং তাদের যে সরিয়ে আনা হয়েছে, ভাবুন একটা পরিবারকে যদি সরানো হয়, সেই পরিবারের সঙ্গে আরও অনেক পরিবার রয়েছে, মানে সেই পরিবারের উপর নির্ভরশীল হয়ে আরও অনেক পরিবার রয়েছে। ধরুন আপনার ফ্যামিলি, তো আপনার ফ্যামিলিতে কেউ রান্না করতে আসেন, কেউ বাড়ির কাজ করতে আসেন, আপনার ফ্যামিলির কেউ চাকরিতে যান, কেউ ব্যবসা করতে যান, স্কুলে পড়ে, কলেজে পড়ে। এই ফ্যামিলিটাকে পুরো শিফট করিয়ে দেওয়া মানে এই ফ্যামিলিতে যে যেখানে যা যা কাজ করতো বা অন্য ফ্যামিলি থেকে যারা এই ফ্যামিলিতে কাজ করতে আসতো তাদের সবাইকে শিফট করিয়ে দিতে হচ্ছে, এবং সেটা পুরোপুরিভাবে সম্ভব হচ্ছে না। সব ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। স্কুল বন্ধ, এতদিন ধরে একটা স্কুলে পড়তো, এবার অন্য কোথায় গিয়ে নতুন একটা জায়গায় গিয়ে সেখানে কোন স্কুলে ভর্তি হবে? সিজনের মাঝখান বলে কথা, দুম করে তো যে কোনো জায়গায় গিয়ে একটা ক্লাসের বেঞ্চে বসে পড়া যায় না। কি হবে? ব্যবসা করতেন, হয়তো দোকান করতেন, দোকান চালাতেন, সেই দোকান বন্ধ করে দিয়ে তাকে বলা হলো অন্য জায়গায় চলে যেতে, তার ফ্যামিলি শুদ্ধ চলে গেলেন, প্রাণে বাঁচলেন। কি করবেন? নতুন জায়গায় গিয়ে আবার একটা জায়গা খুঁজতে হবে, দোকান কিনতে হবে, সেই টাকা মূলধন প্রয়োজন, নতুন করে ব্যবসা ফাঁদতে হবে। বুঝতে পারছেন? 25 লাখ সংখ্যাটা বলছে, 25 লাখ ইসরায়েলিকে সরাতে হয়েছে সীমান্ত থেকে শুধুমাত্র গাজায় হামাসের সঙ্গে যে সংঘাত, সেই সংঘাতের জন্য। আরও আছে, বলা হচ্ছে এই যে ইসরায়েলিরা যাদের সরানো হয়েছে, শুধুমাত্র গাজার দিক থেকে যে সরানো হয়েছে ইসরায়েলের এই সীমান্ত থেকে তা তো নয়, ইসরায়েলের পশ্চিম মানে উপকূলীয় সীমান্ত থেকেও মানুষকে সরানো হয়েছে, সরিয়ে মাঝখানের দিকে আনা হয়েছে। এই যাদের সরিয়ে আনা হয়েছে সেই ইসরায়েলিদের মধ্যে থেকে প্রতি 10 জনের মধ্যে থেকে 2 জন এখনো পর্যন্ত বেকার। 8 জন কোনো না কোনোভাবে কাজ জুটিয়ে নিয়েছেন, কিন্তু 2 জন নতুন করে বেকার হয়ে পড়েছেন। এবার তাদের কি হবে? সরকার একটা বেকার ভাতা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা কতটুকু? আরও আছে, পুনর্বাসনের তীব্র চাপে স্কুল, কলেজ, হোস্টেল সব শিখে উঠেছে, কোনো সামাজিক পরিকাঠামো থাকছে না। এবার তাহলে কি হচ্ছে? এই পরিবারগুলো মানসিক আর অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছে। আর ওই যে বলছিলাম, যে কোনো রাষ্ট্রের কাছে সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো যদি তার সামাজিক পরিকাঠামো বা সামাজিক প্রভাব পড়ে, কোনো যুদ্ধের প্রভাব পড়ে কোনো দেশের উপর, কোনো রাষ্ট্রের উপর, সুদূর প্রসারী হয় সেই প্রভাব। তার কারণ আজ যে শিশু, কাল সে বড় হবে, এই যুদ্ধ বিধ্বস্ত দিনগুলো দেখে বড় হবে। দিনের পর দিন যখন তখন সাইরেনের শব্দ, যখন তখন সংকেত এলেই ঢুকে যেতে হচ্ছে শেল্টারে, বাংকারে। বাচ্চাদের মনে কতটা প্রভাব পড়ছে ভাবতে পারছেন? তো ইসরায়েলের এই মুহূর্তে যাদের বয়স 4 থেকে 10 বছরের মধ্যে বা 11 বছরের মধ্যে, তাদের মধ্যে একটা ভয়ানক প্রভাব পড়েছে। তারা একটা ট্রমার মধ্যে রয়েছে, তারা একটা স্ট্রেসের মধ্যে রয়েছে। তারা এখনও, যখন মনোবিদরা তাদের সঙ্গে কথা বলছে, কাউন্সেলিং চলছে, তখন তারা বলছে যে তারা এখনও ঘুমের মধ্যে সাইরেনের শব্দ পাচ্ছে। এখনও মাঝে মধ্যে হঠাৎ মনে হচ্ছে যে ওই তো সবাই দৌড়চ্ছে, তাহলে কি শেল্টারে, বাংকারে ঢুকে যাওয়া উচিত? শিশু মনে কি মারাত্মক প্রভাব পড়েছে ভাবুন। এরা বড় হবে এই প্রভাব, এই যুদ্ধ স্মৃতি নিয়েই এরা বড় হবে। এবার আসে যাক টিনেজারদের কথায়। যারা টিনেজার, তাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, কারণ স্কুল বন্ধ, কলেজ বন্ধ। এবার তারা কি করবে? পড়ার জায়গা নেই, পড়ার মতো মানসিকতাও নেই। ভবিষ্যৎ ভাবছে যে কতদিন ধরে এইভাবে পড়ে থাকবে, যখন তখন সাইরেনের আওয়াজ, যখন তখন শেলিং হচ্ছে, যখন তখন মিসাইল পড়ছে, এরকম একটা জায়গায় কতদিন ধরে থাকবে? তাহলে কি ইসরায়েল ছেড়ে চলে যেতে হবে? চাইলেই তো যেতে পারবে না, গেলেই বা কোথায় যাবে? সেখানে তার নতুন পরিচয় কি হবে? বড় হয়ে লোকে কেরিয়ার তৈরি করার কথা ভাবে, কিন্তু কেরিয়ারটা যে তৈরি করবে সেই শুরুতেই তো এত বড় একটা ধাক্কা। তাহলে টিনেজাররা তারা কি করবে?
তারা হীনমন্যতায় ভুগতে শুরু করেছে। আর সেই সময় তারা অন্ধকারে আঁকড়ে ধরছে ড্রাগ, মাদক। সার্ভে বলছে 2023 থেকে 2025-এ টিনএজারদের মধ্যে মাদক সেবনের পরিমাণ প্রায় 2 থেকে 3 গুণ হয়ে গেছে, অন্তত কিছু কিছু সেক্টরে তো বটেই। আরও আছে যারা সোশ্যাল ওয়ার্কার, যারা কাউন্সেলিং করান, তাদের সংখ্যাও কমে গেছে। তাদেরও তো যুদ্ধে যেতে হয়েছে বা যুদ্ধ পরিস্থিতির জন্য তাদের শিফট করে অন্য জায়গায় চলে যেতে হয়েছে। তাদের মধ্যে অনেকে হয়তো মারা গেছেন, কেউ আহত হয়েছেন, কেউ প্রিয়জনের পাশে দাঁড়ানোর জন্য অন্য কোথাও চলে গিয়েছেন। তাহলে এই যে সোশ্যাল অ্যাক্টিভিটিস করতে হবে, পুরো সোশ্যাল স্ট্রাকচারটাকে, সামাজিক বন্ধনটাকে যে দৃঢ় করতে হবে, তার জন্য যারা যারা কাজ করবেন বা হেলথ ওয়ার্কার যারা আছেন, যারা যে কাজ করবেন, সেই সংখ্যাও কমে গেছে এবং যত দিন যাচ্ছে আরও কমছে। এইরকম একটা পরিস্থিতিতে নেতানিয়াহু কি করবেন? আচ্ছা, মানুষ কি নেতানিয়াহুর পাশে আছেন? হিসেব বলছে দেশের 70 থেকে 80% নেতা চাইছেন নেতানিয়াহু পদত্যাগ করুন, সরে যান। যুদ্ধের শুরুতে এরকম পরিস্থিতি ছিল না, কিন্তু যে ভয়াবহ ক্ষতি একের পর এক হচ্ছে, তাতে 70 থেকে 80% নেতা, যে নেতারা জনসাধারণ থেকে নির্বাচিত বা জনসাধারণ যাদের গ্রহণ করেছে, যাদেরকে নেতা বানিয়েছে, তারাই মনে করছেন যে নেতানিয়াহুর আর ক্ষমতায় থাকার দরকার নেই। বরং আরেকটু এগিয়ে প্রচুর মানুষ মনে করছেন যে নেতানিয়াহু নিজের স্বার্থ সিদ্ধির জন্য যুদ্ধ করে যাচ্ছে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য। এমনিতেই নেতানিয়াহুর বিরুদ্ধে একটা কেস রয়েছে। মনে করা হয়েছিল যে যদি এই ইরানকে একটা মুহূর্তের জবাব দিয়ে দিতে পারে ইসরায়েল, তাহলে নেতানিয়াহুর উপর থেকে সেই কেস হয়তো তুলে নেওয়া হবে, কিন্তু আদতেও সেরকম কিছু হয়নি। বরং কেসের ডেট কিছু পিছিয়ে দেওয়া হয়েছে। মানুষ, দেশের বেশ কিছু সংখ্যক মানুষ, একটা নির্দিষ্ট কিছু গোষ্ঠী, তারা নেতানিয়াহুর কাজে বিরক্ত, আড়াআড়ি ভাগ হয়ে গেছে। এইরকম একটা জায়গায় অনেকে মনে করছেন যে এই হামাসের সঙ্গে সংঘাতের মাঝেই বা হয়তো সংঘাত শেষ হয়ে গেলেই দেশে নির্বাচন হবেই। কারণ আস্থা হারাচ্ছেন নেতানিয়াহু, নেতাদের আস্থা হারাচ্ছেন, জনসাধারণের আস্থা হারাচ্ছেন। নির্বাচন হবে, নির্বাচন মানে একটা দেশের নির্বাচন মানে আবার ব্যাপক পরিমাণে অর্থ কোষাগার থেকে বেরোবে। অর্থাৎ কোষাগারের এমনি হাঁড়ির হাল, তার উপর আবার একটা ভোট করাতে হবে, তার জন্য কোষাগার থেকে আবার টাকা বেরোবে। এখানে প্রশ্ন হচ্ছে যে যদি সত্যি নতুন করে ভোট হয়, নেতানিয়াহু কি জিতবেন? না, এখানে বেশ কিছু নাম আসছে, তার মধ্যে থেকে গাদি আইজেনকোটের মতো নতুন নতুন নেতৃত্বের নাম উঠে আসছে। নেতানিয়াহুর পক্ষে গদি বাঁচানো এবার টাফ হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। এর থেকেও কঠিন একটা পরিস্থিতি হয়তো ইসরায়েলে তৈরি হয়ে যেতে পারে বলে মনে করছেন দেশের অন্তত 70% মানুষ। তারা হয় মনে মনে বিশ্বাস করছেন বা তারা এ নিয়ে চর্চা করছেন। কি নিয়ে? না, যদি নির্বাচন না হয়, এখন দেশের মতবিরোধ এমন জায়গায় চলে গেছে, দেশের মানুষের মধ্যে বা নেতাদের মধ্যে মতানৈক্য এমন জায়গায় চলে গেছে যে তাতে হয়তো গৃহযুদ্ধ হতে পারে, সিভিল ওয়ার, ইসরায়েলে সিভিল ওয়ার হতে পারে, গৃহযুদ্ধ হতে পারে। এখন প্রশ্ন, যদি এরকম পরিস্থিতি সত্যিই তৈরি হয়ে যায়, তখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প কি করবেন? আমেরিকা বরাবর আশীর্বাদের হাত রেখে এসেছেন বেঞ্জামিন নেতানিয়াহুর উপরে নিজের স্বার্থে, কিন্তু এই সময় কি আর হাত রাখবেন? হাত সরিয়ে নেবেন না তো? আচ্ছা, ইসরায়েলের সাধারণ মানুষের কথা ভেবে ডোনাল্ড ট্রাম্প কি এখানে কোনো রকম হস্তক্ষেপ করবে? ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় টার্মে আমরা দেখেছি বারবার বিভিন্ন দেশের বিভিন্ন অন্তর্বর্তী বিষয়ে মাথা গলাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে এই সিভিল ওয়ারের ক্ষেত্রেও যদি সিভিল ওয়ারের মতো পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রেও কি ডোনাল্ড ট্রাম্প নাক গলাবেন? যদি নাক গলান, তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তার কারণ দেশের মধ্যে যারা নেতানিয়াহুকে পছন্দ করেন না, তাদের 90% এই কারণেই পছন্দ করেন না, কারণ নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের গলায় গলায় ভাব। ডোনাল্ড ট্রাম্পের আধিপত্য থেকে তারা বেরিয়ে আসতে চাইছেন, আর সেই জন্য তারা চাইছেন নেতানিয়াহু সরে যান। কি হবে সময় বলবে, কিন্তু ইসরায়েলের আগামী দিনগুলো খুব একটা ভালো কাটবে না।